কলকাতার হোটেলে আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষে মরদেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবারের মধ্যে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এ ঘটনায় 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ তাদের পরিবারের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হয়। আগুনের ঘটনায় হোটেলের এক পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও দুজনকে। তবে এখনও খোঁজ মেলেনি হোটেল মালিকের। অন্যদিকে বাংলাদেশি পর্যটকরা নিজেদের নিরাপত্তা নিয়ে রয়েছেন উৎকণ্ঠায়। এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া কখন শুরু হবে? মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ তার যে সংরক্ষণ গার সেইখানেই কিন্তু আছে, অর্থাৎ P7 সেখানেই আছে ৭ বাংলাদেশি মরদেহ এবং কাগজপত্র আজ কিন্তু পুরোটাই আরকি বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য যে ট্রানজিট পাস এবং যে অনুমতি লাগে, যেমন কলকাতা পুলিশ আছে, যেমন আ বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আছে এবং এফআরআর এরও আছে। তো এই সমস্ত জায়গার অনুমতিপত্র আরকি ছাড়পত্র সেগুলো আ আজ দুপুরের মধ্যেই কিন্তু পাওয়ার কথা। তারপর এই দেহগুলি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে এবং যদি কিনা কোনো কারণে আজ যদি বিলম্বিত হয় কাগজপত্র, নথি, ছাড়পত্র বা ট্রানজিট পাস, এই সমস্ত নথিগুলো যদি বিলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে আগামীকাল এবং বলাই হয়েছে যে ২২ তারিখের মধ্যে বাংলাদেশে কিন্তু দেহগুলি পাঠানো হবে। তো স্বাভাবিকভাবে বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসছেন মরদেহ নেওয়ার জন্য। অনেকে আছেন সীমান্তে অপেক্ষা করছেন যে কখন আসবে এবং এখনো পর্যন্ত কিন্তু যেহেতু মরদেহ নেওয়ার বেশ কিছু কাগজের প্রয়োজন, অনুমতির প্রয়োজন, সেই নথিতেই কিন্তু আটকে আছে এবং আ বৃহস্পতিবার অর্থাৎ গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তারপর আজ কিন্তু অনেকেই অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি যে মরদেহগুলি আজ হয়তো বাংলাদেশে পাঠানো হবে। কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত অফিসিয়ালসরা বলছিলেন যে এখনো পর্যন্ত আ কিন্তু নথি, ছাড়পত্র, আ যে নথি সেগুলো দেওয়া হয়নি। পুরো কাজ সম্পন্ন হয়নি। আর যে দুজন বাংলাদেশী আ উম এসছেন আরকি, আ মৃতদের আত্মীয়, তারাও কিন্তু বলছেন তারাও বিষয়টা বুঝতে পারছে না। তারা অপেক্ষা করছেন দিনভর। কিন্তু তারা পুলিশের ছাড়পত্র বিশেষ করে এখনো পর্যন্ত পায়নি। এক্ষেত্রে যেটা নিয়ম যে ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট আ কিন্তু ১ম এ যায় পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দেবে, তারপরে যাবে বাংলাদেশ হাই কমিশন, তারপরে এফআরআরও। তো আজকে যেটা আশা করা যাচ্ছে যে এই ছাড়পত্রগুলি আজই মিলবে এবং তারপর বাংলাদেশের উদ্দেশ্যে মরদেহগুলি রওনা দেবে। পাশাপাশি আপনাকে আরো বেশ কিছু তথ্য জানাই, যে কলকাতায় কিন্তু আসা পর্যটকদের মধ্যে, বাংলাদেশি পর্যটকদের মধ্যে তাদের যেসব সাধারণ মানের যেগুলো আবাসিক হোটেল আছে সেখানে কিন্তু তারা এখন আর যাচ্ছেন না এবং যারা, যেহেতু শোনা গেছে যে যেটা প্রাথমিকভাবে যে এসি থেকে আগুন লেগেছে, তো স্বাভাবিকভাবে আ মা অনেকেই কিন্তু সতর্কতা অবলম্বন করছে এবং উৎকণ্ঠায় আছে মুন্নি। সত্যজিৎ চক্রবর্তী, আপনি আছেন, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই এই বিষয়ে আরো আপডেট পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাবো। দর্শক, কলকাতার আগুনে নিহতদের ময়নাতদন্ত শেষ। শনিবারের মধ্যে মরদেহ দেশে পাঠানো হবে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এই সব বিষয়ে খবরাখবর নিয়ে সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে যুক্ত ছিলেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল সোকোটো প্রদেশে নৌকাডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল, যাদের মধ্যে অনেক শিশু ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে নৌকাটির বেশিরভাগ যাত্রী ধান কাটার কাজে যাচ্ছিল, যাদের মধ্যে কৃষি জমির মালিক ও শ্রমিক ছিল। এদিকে দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ১৫ জন নিখোঁজ রয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান কঠিন
হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। জাপানের ট্রেনের ধাক্কায় 4 জন রেল শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার টোকিওর উত্তর কানোমা শহরের শিন কানোমা স্টেশনে দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 7 জন শ্রমিকের একটি দল রেল লাইনের পাশে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় একটি এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। নিহত 4 জনই পুরুষ। তাদের বয়স 50 থেকে 60 বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা একই দিনে প্রকৃতির দুই রূপ। কোথাও ভয়াবহ বন্যা ও ভূমিধস, কোথাও দাবানল, আবার কোথাও দীর্ঘ খরায় বিপর্যস্ত জনজীবন। ইতালিতে ক্যাম্পসাইট থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পেরুতে মহাসড়কে আটকে পড়েছে হাজারো মানুষ। অন্যদিকে চিলিতে এল নিনোর প্রভাবে আকস্মিক বন্যা আর ইউরোপ জুড়ে দাবানল ও তীব্র খরার প্রভাব। বিশ্বজুড়ে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বিরা হোসেন। পেরুর আরেকুইপা অঞ্চলে ভারী বৃষ্টির পর ভূমিধসে দক্ষিণ উপকূলীয় মহাসড়কের বড় অংশ ধসে পড়েছে। 4 দিন ধরে শত শত ট্রাক, বাস ও যাত্রী আটকা পড়েছে। নষ্ট হতে শুরু করেছে খাদ্যপণ্য। সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। চিলিতেও এল নিনোর প্রভাবে ভারী বৃষ্টি ও ভূমিধসে টোকোপিলা ও ইকিকে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 1000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। বহু এলাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছেন। এদিকে ইউরোপের উত্তর ইতালির লম্বার্ডি অঞ্চলে পাহাড়ি ঝর্ণার পানি উপচে পড়ায় ভূমিধসের আশঙ্কায় একটি ক্যাম্পসাইট থেকে প্রায় 250 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চল জুড়ে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। আর স্পেন, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়ায় থামছেই না দাবানলের তীব্রতা। স্পেনে প্রায় 4800 হেক্টর বন পুড়ে গেছে। সরিয়ে নেওয়া হয়েছে শত শত মানুষকে। উত্তর মেসিডোনিয়ায় তীব্র গরমে একাধিক দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার, দমকল বাহিনী ও স্থানীয়রা একসঙ্গে লড়াই করছে। সার্বিয়া দাবানল মোকাবেলায় রাশিয়ার বিশেষ অগ্নি নির্বাপন বিমানের সহায়তা নিয়েছে। অন্যদিকে ইউরোপের বড় অংশে দীর্ঘস্থায়ী খরায় নদীর পানি বিপজ্জনকভাবে কমে গেছে। ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, ইটালি, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে খরার কারণে কৃষি, নৌপরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা প্রভাবিত হচ্ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে তাপপ্রবাহের ঝুঁকিও। কিন্তু একই তাপমাত্রা সবার শরীরে একই প্রভাব ফেলে না। নতুন এক গবেষণা বলছে, তরুণদের জন্য সহনীয় যে তাপমাত্রা, বয়স্কদের জন্য সেটিই হয়ে উঠতে পারে প্রাণঘাতী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্ব যখন আরও উষ্ণ হচ্ছে, তখন সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রবীণদের নিয়ে নতুন করে সতর্ক করছেন বিজ্ঞানীরা। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। তীব্র গরমে শরীরের সবচেয়ে বড় কাজ নিজেকে ঠান্ডা রাখা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই সক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। বয়স্কদের শরীর কম ঘাম তৈরি করে, রক্তনালীগুলো ততটা প্রসারিত হতে পারে না। ফলে শরীরের ভেতরের অতিরিক্ত তাপ বাইরে বের করে দেওয়া কঠিন হয়ে পড়ে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, 60 বছর বা তার বেশি বয়সী মানুষের শরীর যে পর্যায়ে গিয়ে নিজের ভেতরের তাপমাত্রা আর স্থিতিশীল রাখতে পারে না, সেই সীমা তরুণদের তুলনায় প্রায় 4.7 থেকে 7.5 ডিগ্রি সেলসিয়াস কম। শরীর যখন ঘাম, রক্ত সঞ্চালন সহ স্বাভাবিক প্রক্রিয়ায় আর অতিরিক্ত তাপ বের করতে পারে না, তখন তৈরি হয় আনকম্পেন্সেবল হিট স্ট্রেস। এই পর্যায়ে শরীরের ভেতরের তাপমাত্রা বাড়তেই থাকে। গবেষকদের মতে, সীমার সামান্য ওপরে থাকা তাপমাত্রাতেও কয়েক ঘন্টার মধ্যে শরীরের তাপমাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। গবেষণা বলছে, শিল্প পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা মাত্র 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও বয়স্ক মানুষ এমন তাপের মুখোমুখি হতে পারেন যে তাপমাত্রায় তরুণদের ঝুঁকি তৈরি হবে বৈশ্বিক উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পর। অর্থাৎ তাপমাত্রা যতটা বাড়ছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কে সেই তাপের মধ্যে বসবাস করছেন। গবেষকদের মতে, ঝুঁকি সবচেয়ে বেশি তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়া ও অন্যান্য উষ্ণ অঞ্চলে। বিশেষ করে ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোতে বৈশ্বিক উষ্ণতা আরও বাড়লে বিপুল সংখ্যক প্রবীণ মানুষ দীর্ঘ সময় ধরে এই বিপজ্জনক তাপের মুখোমুখি হতে পারেন।
বিপদ আরও বড় হয় যখন তীব্র গরমের সাথে আর্দ্রতা, কম বাতাস চলাচল এবং পানি শূন্যতা যুক্ত হয়। আর প্রবীণদের ক্ষেত্রে হৃদরোগ, কিডনি ও শ্বাসতন্ত্রের মতো আগে থেকে থাকা নানা রোগও তীব্র গরমে আরও খারাপ হতে পারে। ঝুঁকি শুধু রাস্তায় বা খোলা জায়গায় নয়, ঘরের ভেতরেও। বিশেষ করে পুরনো ভবন, কম বাতাস চলাচল, শীতাতপ নিয়ন্ত্রণের সীমিত সুযোগ কিংবা বিদ্যুৎ সরবরাহে সমস্যা থাকলে প্রবীণদের জন্য ঘরও হয়ে উঠতে পারে বিপজ্জনক। গবেষকদের বার্তা, তীব্র গরম থেকে তাৎক্ষণিক সুরক্ষার ব্যবস্থা জরুরি হলেও দীর্ঘমেয়াদে ঝুঁকি কমানোর একমাত্র কার্যকর পথ বৈশ্বিক উষ্ণতা কমানো। শহরে গাছপালা ও সবুজ জায়গা বাড়ানো, কুলিং সেন্টার তৈরি, ভবনে বাতাস চলাচলের ব্যবস্থা উন্নত করা এবং ঝুঁকিতে থাকা প্রবীণদের নিয়মিত খোঁজ নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে। গাজার মিউনিসিপ্যাল পুলিশের সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন কর্মকর্তা সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। একই দিনে মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরেও পৃথক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আরও একজন ফিলিস্তিনি নিহত হন। ফলে বুধবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 10 জনে। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে অচল অবস্থার মধ্যে তার বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার পশ্চিম এশিয়া সফর করেন। তার সফর শেষ হওয়ার মাত্র 2 দিনের মাথায় গাজায় নতুন করে এই হামলা হলো। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকার বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা আরামকোর একটি স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার ইয়েমেন সীমান্তের কাছের সৌদি আরবের ওই 2 স্থাপনা লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে গোষ্ঠীটি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ড্রোন ব্যবহার করে সফলভাবে 2টি সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমটি সৌদি শত্রুপক্ষের সংবেদনশীল লক্ষ্যবস্তু নাজরান বিমানবন্দর এবং দ্বিতীয়টি নাজরানের আরামকো স্থাপনায় আঘাত হেনেছে। এর আগে বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে দিয়ে বলেছিল, হুতি বিদ্রোহীরা সৌদিতে হামলা জোরদার করায় সৌদি আরব তাদের দমনে ব্যর্থ হবে। সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশ কর্মকর্তা হত্যার অভিযোগে আফগানিস্তানের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার ইস্পাহান প্রদেশের কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগের সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানায়, জানুয়ারিতে বিক্ষোভের সময় 4 পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হওয়ায় কায়েম হোসেইনি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের বিচার বিভাগ। মিজান অনলাইন শুধু জানিয়েছে তিনি একজন বিদেশি নাগরিক ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 17 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 40 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীর একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অন্যদিকে গত কয়েক মাস ধরে ইউক্রেনের সামরিক বাহিনী লাগাতার রাশিয়ার রিফাইনারিগুলোতে ড্রোন হামলা চালানোর দেশটিতে তেল সংকটে দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে এমনই ভয়াবহ পরিস্থিতি কিয়েভের সোলোমিয়ানস্কি জেলার। সেখানকার একটি 9তলা আবাসিক ভবনের উপরের তলাগুলো ধ্বংস হয়ে গেছে। আমরা ঘুমিয়েছিলাম, তারপর সাইরেনের আওয়াজ শুনে উঠে পড়লাম। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। আমরা বাথরুমে আশ্রয় নেই, কাঁচ ভাঙার শব্দ শুনতে পাই। এখন আমরা শুধু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। এখন কি হবে জানি না। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া কয়েক ডজন ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপারসনিক মিসাইল ছুড়েছে। এর সঙ্গে হামলায় তারা 168টি ড্রোনও ব্যবহার করেছে। বিমান বাহিনী বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে 145টি ড্রোন ও বেশিরভাগ ক্রুজ মিসাইল প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু ব্যালিস্টিক মিসাইলগুলোর মধ্যে একটিও আটকানো যায়নি। বিদ্যুৎ কোম্পানি
ডিটিইকে জানিয়েছে হামলার পর কিয়েভে বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় 90,000 বাড়ি। এর মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পেরেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য ইন্টারসেপ্টরের তীব্র সংকটের সুযোগ নিতে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের ওপর বিমান হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনা, একটি সামরিক ডিপো, একটি লজিস্টিক হাব সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করতে ইউক্রেনও রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে তাদের হামলা বাড়িয়েছে। এতে জ্বালানি সংকট তৈরি হয়েছে দেশটিতে। জ্বালানি সরবরাহকারীদের তথ্য অনুযায়ী মস্কোর বিভিন্ন ফিলিং স্টেশনে আবারও জ্বালানি কেনার সীমা নির্ধারণ করা হয়েছে। দেশটির বৃহত্তম তেল কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন রোজনেফট জানিয়ে দেশজুড়ে তাদের সব স্টেশনে একবারে সর্বোচ্চ 30 লিটার পেট্রোল কেনা যাবে। পরিস্থিতি সামাল দিতে এখন ভারত থেকে পেট্রোল আমদানি করছে রাশিয়া। এর মধ্যেই ভারত থেকে একটি জাহাজে করে পেট্রোল পৌঁছেছে দেশটিতে। বেলারুশ ও কাজাখস্তান থেকেও রেলপথে পেট্রোল আমদানির ব্যবস্থা করছে রাশিয়া। সৃষ্টি ঘটক, ৭১। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে কড়া নিরাপত্তার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা শেষে ভোরে কারাগারে ফেরত পাঠানো হয়। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করাতেই বৃহস্পতিবার গভীর রাতে তাকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে আনা হয়। এ সময় হাসপাতাল ও আশেপাশের এলাকায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতালের আশেপাশের সড়কে বসানো হয় ব্যারিকেড ও নিরাপত্তা চৌকি। মোতায়েন করা হয় প্রায় 800 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রস্তুতি তদারকিতে ইসলামাবাদ পুলিশের প্রধানও হাসপাতাল পরিদর্শন করেন। ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছে তার দল পিটিআই। ইমরানের আইনজীবীদের দাবি 73 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার ডান চোখের দৃষ্টিশক্তিও মারাত্মকভাবে কমে গেছে বলে দাবি তাদের। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর 1টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।